অত্যন্ত নিম্নমানের অধিবেশন চলে এবং বক্তব্যগুলো কুরুচিপূর্ণ। কেউ পোশাক নিয়ে কথা বলছেন, কেউ তার টুপি কী হয়েছে বলছেন, কেউ মাইক্রোওয়েভ চাচ্ছেন। বাংলাদেশের জাতীয় সংসদে এই লজ্জাজনক বক্তব্য আমি খুব কম দেখেছি। যে মাহবুব আজিজ মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলছিল, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কিন্তু আবার একটা ভয়ঙ্কর জিনিস। সেই মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু সমালোচনা করার যথেষ্ট সুযোগ আছে। সেই মুক্তিযুদ্ধে কিন্তু শেখ মুজিব ছাড়া আর কেউ নাই। বাংলাদেশের 50 বছর পূর্তির দিন আমি 50 বছর পূর্তির দিন কিন্তু দেখেছিলাম, যদিও আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী ওই মুক্তিযুদ্ধকেই সমর্থন করে যেটা আওয়ামী লীগ বিক্রি করে, এবং ওই ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে যেই ধর্মনিরপেক্ষতায় কওমি মাতা হওয়া যায় হেফাজতের কাছ থেকে। কাজে ওই ফাঁকি ঝুঁকিটা কিন্তু একটা ভিন্ন ডিসকাশন। কিন্তু 18 মাসে আবার মুক্তিযুদ্ধের যে আক্রমণ হলো মুক্তিযুদ্ধের উপরে, এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্থাপনার উপরে আক্রমণ হলো, সেইটা আরেকটা ভয়ঙ্কর জায়গা। কাজে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ডাঙা, কুমির, জল সব মিলিয়ে গত 18 মাস এবং আজ অবধি আমরা কিন্তু কোনো কুল কিনারা পেলাম না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন রাজনৈতিক সংস্কৃতির জায়গাটি কোথায় দাঁড়িয়ে আছে, অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতির জায়গায় এখন দাঁড়িয়ে আছি। অনিশ্চিত একটি জায়গায় দাঁড়িয়ে আছি। কখন দক্ষিণপন্থীরা আবার সুযোগ পাবেন। এমনিতেই গত নির্বাচনের আগে মনে হচ্ছিল তারা পাওয়ারে চলে গেছেন। তারেক রহমান 1 বছর আগে দেশে ফিরে আসলে হয়তো কিছুটা ভারসাম্য তৈরি হতো। ভাগ্যিস কিছুদিন আগে ফেরত এসছেন, নাহলে তাদের হাতেই হয়তো দেশ চলে যাচ্ছিল। আর এই দেশে নির্বাচন খালি চোখে ভালো হলেও কিছু কারচুপি করার এবং গরমিল করার সুযোগ কিন্তু সবসময় রয়েছে। আচ্ছা, এবার বলি আপনাকে, এই যে অর্থনৈতিক জায়গাটি যেটি দেবপ্রিয়র কথা আপনি বলছিলেন, সেই জায়গাটিতে তো সংবিধানের সংস্কারের সাথে ওইভাবে সম্পর্কিত না। তার সুশাসনের ব্যবস্থাপনাটি কোথায়? এই যে আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই, আমরা যদি পুঁজিবাজারের দিকে তাকাই, দেখুন সাধারণ মানুষ কিন্তু প্রতিদিন সংবিধান শুনতে আগ্রহী না, এটি তার সাবজেক্ট এরিয়া না। উনি ওই বেনিফিটটি প্রতিদিন পেতে চান সুশাসনের ভেতর দিয়ে, আইন শৃঙ্খলার জায়গায় পেতে চান। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি চুরি করবেন না দেখতে চান, ব্যাংকে আপনি লুটতরাজ করবেন না দেখতে চান। সেই জায়গাটিতে আমরা কেন আগাতে পারছি না? আমাদের প্রতিদিন এই 100 দিন ধরে যদি আপনি সংসদে দেখেন, তো আমি হলফ করে আপনাকে বলতে পারি অত্যন্ত নিম্নমানের অধিবেশন চলে এবং বক্তব্যগুলো কুরুচিপূর্ণ। কেউ পোশাক নিয়ে কথা বলছেন, কেউ তার টুপি কী হয়েছে বলছেন, কেউ মাইক্রোওয়েভ চাচ্ছেন। বাংলাদেশের জাতীয় সংসদে এই লজ্জাজনক বক্তব্য আমি খুব কম দেখেছি। দেখুন, আমরা 5ই আগস্ট সমর্থন করেছি, আওয়ামী দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে চেয়েছি, মুক্তিযুদ্ধের আসল ইতিহাস ফিরিয়ে আনতে চেয়েছি, ধর্মনিরপেক্ষতার সুবাতাসে বেঁচে উঠতে চেয়েছি। দ্যাট ডাজেন্ট মিন আমরা এরকম অধিবেশন চেয়েছি। দ্যাট ডাজেন্ট মিন জামাত ইসলামী এবং উগ্রপন্থীদের দ্যাট ডাজেন্ট মিন বিএনপি আজকে রাজনৈতিকভাবে একটি সুবিধাজনক জায়গায় আছে বলে তার সব কিছু আমরা মেনে নিতে প্রস্তুত রয়েছি। অ্যাবসলিউটলি নট। এবার আপনি দেখুন তো সামাজিকভাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই যে নারী সংস্কারের ব্যাপারে বলি, গণমাধ্যম সংস্কারের ব্যাপারে বলি, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের জায়গা বলি, এর সাথে সংবিধানের কি সম্পর্ক রয়েছে? আমাদের কোনো মনোযোগ নাই এই রাষ্ট্রের চেহারার পরিবর্তনের দিকে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দিকে। আমাদের সব মনোযোগ হচ্ছে রাজনীতি করার দিকে। সেইটাও আবার কি রাজনীতি? পচা রাজনীতি। বিএনপিতে যারা ত্যাগী লোক ছিল, যারা 16 বছর 17 বছর আওয়ামী দুঃশাসনের মধ্যে বেঁচে থাকতে চেষ্টা করেছে, তাদের কয়জন আপনার এই সরকারের সাথে ভালো জায়গায় যেতে পেরেছে? আমরা কিছু ভুইফল লোককে দেখতে পেয়েছি। এক লোককে দেখতে পেয়েছি, তার আন্ডারে 3টি গুরুত্বপূর্ণ পোর্টফোলিও দেওয়া হয়েছে। ভেরি কোশ্চেনেবল। আপনি যদি সুশাসনের দিকে তাকান, এটিতেই প্রথম নজর দেওয়া উচিত। কেন এই লোক 3টি পোর্টফোলিও পেল? যেই পোর্টফোলিওতে টাকা পয়সা, কাঁচা টাকার গন্ধ রয়েছে। আরেকটা লোককে দেখতে পেলাম বগুড়া থেকে উঠে এসে ইউনিয়নের নামে তার সন্তানদের নাম দিয়ে ইউনিয়নের নাম রাখছেন। এই লোক তো ক্যাবিনেটে থাকা উচিত না। এরপরে মন্ত্রিসভায় যদি উনি থাকেন, এবং তাহলে আপনাকে বুঝতে হবে সরকার প্রধানের প্রত্যক্ষ আশকারায় এইসব লোক বেঁচে আছেন। এগুলো কোনো সুশাসনের লক্ষণ দেয় আপনাকে? এবার আপনি দেখুন তো যে আমরা এই সব জিনিস করতে, জীবনযাপনের জায়গাতে রাজনীতি করা হয় মানুষকে একটি গুণগত মানে ভালো জায়গায় তৈরি করার জন্য। তার জায়গায় তো বাংলাদেশ যেতে পারছে না।
ফলে এই যে আওয়ামী ন্যারেটিভ শুরু হয়েছে, আবার হাসিনা ফেরত আসবেন, মানে আবার কি গণ অভ্যুত্থান হবে, এই কথা এখন সবাই বলা শুরু করেছে। আমি মনে করি কখনোই তা হবে না। কিন্তু এই হতাশা কেন তৈরি হয়েছে? কেননা আমরা যারা এখন সুযোগ পেয়েছি সরকার গঠন করার, বিরোধী দলে যাওয়ার এবং মাইক্রোওয়েভ চাওয়ার, তাদের কারণে হয়েছে। যদি বিএনপি সরকার আপনার যোগ্য দক্ষ লোককে নিয়ে সরকার পরিচালনা করতে না পারে এবং তারা যদি জনগণের দাবি, জনগণের অধিকারের দিকে জোরালোভাবে না আগাতে পারে, আপনি এগুলো কিন্তু মান্না ভাই অজুহাত দিয়ে কিন্তু সরকার চলবে না। আমাদের মনে রাখতে হবে গণ অভ্যুত্থানে 1400 মানুষ জীবন দিয়েছে, 27,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে শেখ হাসিনা এবং তার দলবল এবং তাদের দোসররা এই গণ অভ্যুত্থানকে বিকৃত করেন, কে গুলি করেছেন, বুলেটের আকার কী ছিল, ওই লোকগুলোর লজ্জা হওয়া উচিত চিরজীবনের জন্য। বাংলাদেশকে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গেছে, তারপরে তাদের কোনো সমর্থক ওই বয়ান আবার তৈরি করার চেষ্টা করছে, এটি একটা দুঃসাহস। কিন্তু আমি বলবো যে আমরা এই সরকারের কাছ থেকে যেভাবে প্রত্যাশা করেছিলাম, সুশাসনের পুরো জায়গাটাই তো তার জন্য খালি, এবং গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, এটি তো হবেই। আপনি ভাবতে পারেন যে জামাত ইসলামীর মতো দল বাংলাদেশের 77টি সঙ্গী সহ 77টি আসনে বিজয়ী হয়েছেন, কি ভয়ঙ্কর খবর আমাদের জন্য যারা স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধিতাকারী। এখন আমাদের একটা মানে দারুণ দুঃসময় যাচ্ছে। এক লোক সেদিন বলেছে তার বাবা মুক্তিযোদ্ধা ছিল এবং মুক্তিযুদ্ধে তিনি মারা গেছেন, ও তার 10 বছর পরে ওই লোকের জন্ম হয়েছে। কি অদ্ভুত! মানে মানুষের যে মানবিক জায়গাটা, সত্য ভাষণের জায়গাটা, এ থেকে যদি রাষ্ট্র সরে যায়, তখন কিন্তু প্রকৃত যে সত্য ভাষণ, সেটিকেও মানুষ তখন প্রশ্ন করতে শুরু করবে। আমি বলবো যে এই 11টি কমিশন করা হয়েছিল প্রফেসর ইউনূস সরকার নিজেদের ধান্দার কারণে, তাদের দুর্নীতির কারণে, তার টেন্ডার, লাইসেন্স, এই কি ইনকাম ট্যাক্স, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, আদম ব্যবসার লাইসেন্স, এই প্রফেসরকে কিন্তু আমরা অন্যরকম ভেবেছিলাম। কিন্তু তার পরিষদবর্গ এমন কোনো কাজ করতে পারেনি। কিন্তু তারা অন্তত কমিশনগুলো করে লোক দেখানো হলেও দেখানোর চেষ্টা করেছিল যে কোন জায়গায় নজর দেওয়া দরকার। তা আমরা সেগুলোকে কোথায় হারিয়ে ফেললাম? তাহলে আমাদের যে অভ্যুত্থানের, দেখুন একজন সাধারণ মানুষ তো মন্ত্রী হবেন না, উনি এমপি হবেন না, উনি শাহ আলম হবেন না যে উনি প্রশ্রয় পাবেন। তাহলে উনি কী পেলেন? এই প্রশ্নের উত্তর যদি রাজনীতিবিদরা নিজেরা না করেন, আরেকটি দুঃসময়ের জন্য যখন তারা কান্নাকাটি করবেন, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর তারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন কেন এই পরিণতি তাদের বরণ করতে হলো।